হ্যালো, আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের যে প্রজেক্ট খানস গ্লোবালের সারা বাংলাদেশে গার্মেন্টস ডিলারশিপ ছড়ায় দেওয়ার যে প্রজেক্ট, এবং যারা বেকার আছেন অথবা শিক্ষিত, গ্রাজুয়েশন করেছেন, জব খুঁজছেন, অথবা যারা সামান্য ছোট জব থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করতে চাচ্ছেন, মনের মধ্যে একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, যে টাকা বেতন পাচ্ছি এটা তো হচ্ছে না। তো যদি নিজে কিছু করতে পারতাম, যদি সময়টা এরকম বিক্রি করা না থাকতো কোম্পানির কাছে, যদি নিজের মতো করে আরেকটু কষ্ট করে ফ্রি হ্যান্ড ইনকাম করতে পারতাম, এরকম একটা বিষয় যাদের মনের মধ্যে আছে, আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি তাদের জন্য। কারণ আমার কাছে কখনোই মনে হয় না আপনি এমবিএ কমপ্লিট করে কোনো একটা ভার্সিটির রিসিপশনিস্ট হয়ে চাকরি করবেন মাত্র 20,000 25,000 টাকা বেতনে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কখনো দেখা যাচ্ছে রাত 8টা 9টা পর্যন্ত আপনাকে ইমার্জেন্সি ডিউটি করতে হচ্ছে। তাহলে আপনার সারা দিনে কত ঘন্টা আপনি ডিউটি করছেন, সারা মাসে কতদিন ডিউটি করছেন, সেটাকে ঘন্টা দিয়ে ভাগ করে মাসে বেতন যদি হয় 100 টাকা ঘন্টায়, অথবা আপনার ঘন্টায় বেতন যদি হয়, পারিশ্রমিক হয় মাত্র $1, তো এর থেকে লজ্জার আর কিছু নাই, অন্তত এই যুগে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আপনাকে কতটুকু ইনকাম দেয় আমি জানি না। হয়তো একটা জিনিস দেয়, বাসা থেকে সুন্দর করে প্যান্ট শার্ট, কোট প্যান্ট, টাই পরে বাসা থেকে বের হন, আপনার পরিবার চিন্তা করে খুব ভালো লাগছে, বাবা মা চিন্তা করে ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করেছি, ভালো কোম্পানিতে চাকরি করছে, তো দেখতে ভালো দেখা যায়, পাশের ফ্ল্যাটের লোকজন দেখে যে খুব সুন্দর করে সেজেগুজে অফিসে যাচ্ছেন। কিন্তু দিন শেষে, মাস শেষে, অথবা যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট বাধে, কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্যোগ অথবা দুর্ঘটনা বাধে, তখন দেখা যায় আপনি কলিগের কাছে টাকা হলাদ চাচ্ছেন, বন্ধুদের কাছে টাকা হলাদ চাচ্ছেন, গ্রামের বাড়িতে জমি জমার ভাগ চাচ্ছেন, অনেক 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 কিছু হচ্ছে। যদি কিনা ঢাকা শহরে আপনার বাবার, অথবা বড় শহরে আপনার বাবার পৈতৃক কোনো 6 তলা বিল্ডিং না থাকে, তাহলে এটা হচ্ছে বাস্তব জীবন। কারণ ঢাকা সিটিতে বর্তমানে যে অবস্থা, তাতে 1 লাখ 1,20,000 টাকা ইনকাম করেও 3 বেলা ঠিক মতো খাওয়া যায় না। চিন্তা করতে হয় যে না, দুটো রেখে দিই যাতে বাচ্চার জন্য মাসে শেষে শর্ট না পড়ে। 2টা বিস্কুট খাবো না একটা খাই, থাকলে বাচ্চার কাজে লাগবে, আর তাহলে তো মাসে 25 তারিখ আসলে বাচ্চা কান্নাকাটি করবে। তো দেখেন, আমি আপনাদের সাথে এই যে বাস্তবসম্মত যে কথাগুলো বলি, একটু শুনতে খুব লো ক্লাসের মনে হয়, অথবা খুব একটু কেমন কেমন যেন লাগে, বিচ্ছিরি লাগে, বাট এগুলি কিন্তু বাস্তব। ফ্যামিলি এটা বুঝবে না, আত্মীয় স্বজনও বুঝবে না। যে এটা সার্ভাইভ করছেন, যে গার্ডিয়ান এটা, অর্থাৎ সংসারে যে পুরুষ মানুষটা সবকিছু দায়ভার নিজের উপর নিয়ে আছেন, শুধুমাত্র এই লোকটাই এই না বলা কষ্টগুলো বুঝবেন, যেটা আবার সমাজের থেকে ভালো আছি। আয়ুব বচ্চন গানটা হিট হওয়ার কারণ ছিল সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়। তো আপনি এরকম অভিনয় করে করে যাচ্ছেন, এবং মাস শেষে, বছর শেষে দেখছেন আপনি 1 লাখ টাকার দেনা, এরপরে দেখছেন আপনি 2 লাখ টাকার দেনা পরের বছরে। এরপর আপনি টেকনিক্যালি আস্তে আস্তে কি করছেন, ওভারকাম করার জন্য কোম্পানি থেকে কমিশন নিচ্ছেন, একটা অল্টারনেট সিক্রেট একটা রাস্তাঘাট ইনকাম করছেন, যেখান থেকে কিছু ইনকাম করা যায়, সেখানে অসৎ উপায় অবলম্বন করছেন। 1 বছর, 2 বছর, 3 বছর আপনি পার পেয়ে যাচ্ছেন, চতুর্থ বছরে চাকরি চলে যাচ্ছে। যখন চাকরি চলে যাচ্ছে, খেতে দেওয়ার কিছু নাই, টাকাও জমাতে পারেন নাই, খালি দেনাই শোধ করছেন, এখন অনেক দেনা আছে। তখন আপনার ফ্যামিলিও বলতেছে তুমি তো কোনো কাজের না, তোমার চাকরি চলে গেছে। কিন্তু আপনি কিন্তু বলতে পারছেন না যে তোমাদের ভালো রাখতে যেই, অথবা তোমাদের আনন্দ ফুর্তি খায়েশ মেটাতে যেই আজকে আমার এই অবস্থা। বেসিক্যালি এটা দোষ টাকার। এই দোষটা কার? দোষটা হচ্ছে আমাদের বেতন ব্যবস্থার। আর একটা দোষ হচ্ছে আপনি জানেন না আপনার মধ্যে কত ভালো কোয়ালিটি ছিল, সেটাকে আপনি তালাবন্দি করে রাখছেন, তালাবন্ধ করে রাখছেন। আপনার যে অপরচুনিটি ছিল, সারা বিশ্বে, জাপানে, স্পেশালি জাপানে তো আমি শুনি যে
তারা বলে আপনি যে কাজ করতে চান সেই কাজের উপরে 1 বছর 2 বছর 3 বছর সর্বোচ্চ চাকরি করেন, করে এটা শিখেন সুন্দরভাবে, ওটা কত রকমের ভালো মন্দ আছে সব শিখেন, এরপর নিজেই ওটাতে এন্টারপ্রেনার হয়ে যান। আর আমাদের দেশে আপনি আমি চাকরি করি কোন স্টাইলে, টাইপ রাইটার। ডেজিগনেশন অনেক বড়, কিন্তু বাস্তব হিসাব করে দেখেন টাইপ রাইটার প্রতিদিন যে এক কাজ করা, যেখানে না আছে ফিউচার, না আছে কোনো কিছু। আর প্রতিটা কোম্পানিতে চাকরি এভাবেই দেয় যে কম দিয়ে শুরু করেন, আপনাকে ইনশাল্লাহ দেখবো ভালো করতে পারলে। তো লাস্টে যেভাবে দেখে এমন অবস্থায় যে জামা কাপড় খুলে দেখার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু বাস্তবে সম্পদ দিয়ে, লাইফের একটা সিকিউরিটি দিয়ে, অথবা শেষ জীবনের একটা নিরাপত্তা দিয়ে কোনো প্রাইভেট ফার্ম কোনোদিন কাউকে দেখছে বলে এখনো আমার কাছে জানা নেই। তবে হ্যাঁ, একভাবে দেখছে, আপনি কোম্পানিকে আটকায় দিচ্ছেন, কোম্পানি দেখছে ছাড়াইতে গেলে এই লোকের উপর যেসব দায়িত্ব আছে এগুলো উনার একটা ফ্ল্যাট গিফট করলে একটু সন্তুষ্ট এই কাজগুলো করে দিবে, কোম্পানি 10 কোটি ইনকাম হবে, দাও উনারে 50,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট দিয়ে দাও আর উনারে জেনারেল ম্যানেজার বানায় দাও। অনেক খারাপ খারাপ কথা আমি বলি, আপনাদের শুনতে লজ্জা লাগে অনেক সময়, অনেক সময় কষ্ট লাগে, বাট বাস্তবে মিলে দেখবেন এগুলো সঠিক কিনা। তো আমরা খানস গ্লোবালের প্রজেক্ট নিয়ে কথা বলতে যে শুরুতে এই কথাগুলো একটা কারণেই বললাম, যে লাইফে এন্টারপ্রেনার হওয়া অর্থাৎ উদ্যোক্তা হওয়া অথবা নিজের জন্য নিজে কিছু করা, সেটা কত গুরুত্বপূর্ণ। এরপর আপনাদের আরও একটা ছোট জিনিস অ্যাড করে দিই, আপনারা যারা চাকরি করেন আপনাদের মেন্টালিটি থাকে মাই বস ইজ অলওয়েজ রাইট। আমি তো জীবনে কোনোদিন এটা মনে করি নাই যতদিন চাকরি করছি। আপনারা বলেন চাকরি করি, আর আমি যতদিন চাকরি করছি আমি ততদিন বলছি যে আমি আমার মেধার বিক্রি করি ঘন্টা চুক্তিতে, ঘন্টা চুক্তিতে আমার মেধা বিক্রি করি। কারণ আমার কোম্পানির বস, সে ওই বিজনেসের জন্য পারফেক্ট। পার্সোনালি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো আমার বস তো কম্পিউটার ইঞ্জিনিয়ার না, সো এই জায়গাটা সে কাভার দিতে পারবে না। সো তার সব থেকে প্রয়োজন হচ্ছে এই কাজ জানা একজন লোক, এবং দ্বিতীয় যে জিনিসটা তার প্রয়োজন সেটা হচ্ছে এই বিষয়ে আস্থা করা যায় এরকম একজন মানুষ। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আস্থা অর্জন করার অথবা আস্থা রাখার এবং কমিটমেন্ট রাখার। ইভেন আমার এমনও বস আছে যে আমাকে বলেছে আপনি তো একবার ব্যবসা করে মজা পেয়েছেন, চাকরি করবেন আমার এখানে, তো আমার তো সন্দেহ হয় আপনি 3 বছরের জন্য আমাকে কিছু একটা লিখিত দেন। তা আমি ওনাকে বললাম যে ঠিক আছে দেখি কি করা যায়। তা আমি তাকে 10 বছর টাইম দিছি, 10 বছরের উপর তাকে তার কোম্পানির জন্য লেবার দিয়েছি। তো এই জায়গাটাতে আমি কিন্তু আস্থা আস্থা অর্জন করে নেইনি, আস্থার কাজটুকুন শুধুমাত্র করছি, আস্থা অর্জন অলরেডি অর্জন হয়ে গেছে। তো দেখেন, হয়তোবা অনেক দেরি করে আমি নিজেই বুঝতে পারছি যে জীবনে অনেক গোল্ডেন একটা টাইম আমি ব্যয় করলাম, যেটা আরও আগে সে 3 বছর বলেছিল, হয়তোবা আমি 3 বছর অথবা 5 বছর থেকে আমি আমার নিজের লাইফে আসলে ভালো হতো। কারণ আপনারা যারা অনেক ভালো মানের মেধা, এই মেধাটা আপনি একজন কোম্পানির জন্য কৃতজ্ঞতা আপনি যেমন কাজ শিখতেছেন তেমন ওই কোম্পানির প্রতি একটা দায়িত্ব অথবা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার জন্য 2 বছর 3 বছর 5 বছর তাকে সার্ভিস দেওয়াটা যথেষ্ট। কিন্তু ওভার 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 দ্য টাইম, ওই সময়ের অতিরিক্ত দেওয়া মানে আপনি ইমোশনাল। সো ওখানে আপনি বের হতে পারবেন না এবং ওখান থেকে আপনার লাইফও তৈরি হবে না। কারণ আপনি যখন ইমোশনাল তখন কোম্পানি ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেইল করবে, কম টাকা আপনার পারিশ্রমিক কিনবে দিনের পর দিন, বছরের পর বছর, শুধু একটু মিষ্টি কথা বলেই আপনাকে সে পারচেস করে রাখবে। সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল ইস্যু, খুব কমপ্লেক্স ইস্যু। দেখতে দেখতে 10 বছর 20 বছর পার হয়ে যাবে, বুঝতে পারবেন না। বাট যখন জীবনের শেষ মুহূর্তে চলে আসবেন তখন কোনো একটা অপরাধ অথবা কোনো একটা সাজানো নাটকে আপনাকে বের করে দিবে। তো আপনার পাশে 20 বছর ক্যারিয়ারও শেষ, জমানো কোনো কিছুই নাই, আবার শেষ জীবনে আপনার কিছু নাই। এই হলো প্রাইভেট ফার্মের চাকরি, যেটা বাবা মা আত্মীয় স্বজন কেউ দেখে না। শুধু আত্মীয় স্বজন জানে যে আপনি বড় কোম্পানিতে চাকরি করেন, আপনি বড় কোম্পানিতে চাকরি করেন, এইটুকুনি জানে, খুব সম্মান করে। গ্রামে যখন যান খালি হাত পেতে থাকে, আরে বাবা তোমারে কতদিন দেখি না, বাবা আসছো, এই বাবা এই সমস্যায় ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, এইসব কথাবার্তা আপনাকে বলবে, উল্টে আরো সাহায্য চাবে। তার কাছে মনে হয় যে ঢাকা শহরে বড় চাকরি করে কত যেন টাকার ব্যাগ ভরে বাড়িতে আসছে, কিন্তু আপনি তো বলতে পারতেছেন না আপনার লাইফে
কত রকম কত ঝামেলা। আমি চাকরিজীবীদের হাইলাইট করে কথাটা বলছি। এই প্রবলেমগুলো আপনি একবার তাকে বলতেই পারছেন না, তাহলে দেখেন আপনি কত রকমের দোটানা, 14টানা, 15টানা, 20টানার মধ্যে আছেন, যে আপনার কষ্টটা বোঝার মতো কেউ নাই। সেখানে এক বাচ্চু, আমার একটা নির্ঘুম রাত তোমার হাতেই তুলে দিলে, যে কি একটা গান আছে এরকম। আসলে এই প্রবলেমগুলো বাস্তবসম্মত, যার কারণে ওই লিরিক্সগুলোর কারণে ওই গানগুলো সুপার হিট হয়ে গেছে। এখানে স্পেশালিটির কিছু নাই। আমি এর জন্য আবার আবার আইয়ুব বাচ্চুকে ছোট করছি না, সে মারা গিয়েছেন, অনেক বড় মাপের শিল্পী ছিলেন হয়তোবা, বাট আমি তাকে ছোট করছি না। বাট ওই লিরিক্সগুলা যে লিখেছে, বেসিক্যালি ওটা মানুষের জীবনের সাথে ম্যাচ করছে বলেই গানটা হিট করছে, এইটা সবার আগে আপনাকে বুঝতে হবে। তো আমরা খানস গ্লোবালের গার্মেন্টস স্টক লটের বিজনেস অথবা গার্মেন্টস ফ্রেশ ওয়ার্ডারের বিজনেস, এটা ডিলারশিপ নিয়ে কথা বলতে যেয়ে 10 মিনিট অলরেডি অন্য কথা বলেছি। কিন্তু এই কথাগুলো মূল্যহীন না, এটা অমূল্য আমার বিশ্বাস, যদি কিনা আপনারা আপনাদের বাস্তব জীবনের দিকে তাকায় দেখেন। আমার বিশ্বাস এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে এই আমাদের প্রজেক্টটা কত ডিপলি চিন্তা করে, আপনাদের এই যে বাস্তব জীবনটা চিন্তা করেই আমাদের এই প্রজেক্টটা করা। তো এই কথাগুলো আমার এই কারণেই বলা লাগছে, এগুলো কোনোটাই অপ্রাসঙ্গিক না। তাহলে এবার লাইফে আজকে থেকে কি করা উচিত অথবা আগামীকাল থেকে কি করা উচিত। তো আমরা এখানে কিছু প্রজেক্ট ডিজাইন করেছি। দীর্ঘদিনের একটা তিক্ত অভিজ্ঞতা অথবা অসাধারণ অভিজ্ঞতা, পাওয়া না পাওয়া, বঞ্চনা, লাঞ্ছনা, সব কিছু অথবা সাকসেস, সব কিছুর উপর ভিত্তি করে আমরা একটা জায়গাতে এসে এই প্রজেক্টটা ডিক্লেয়ার করেছি খানস গ্লোবালের পক্ষ থেকে। প্রজেক্টটা কেমন? বাংলাদেশের কাপড়ের ব্যবসা বিভিন্নভাবে হয়ে আসছে দীর্ঘ বছর ধরে, বছরের পর বছর, 20-30 বছর ধরে বাংলাদেশ সেখানে গার্মেন্টসের বিজনেসে নাম্বার 1 পজিশনেও চলে আসছে, আবার সেকেন্ড পজিশনে নামছে, আবার থার্ডে নামছে, আবার সেকেন্ডে আসছে। সো লটস মোর গেম 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 অ্যান্ড গেম। কিন্তু গার্মেন্টসের উপর ডিলারশিপ ব্যবসা, এটা কেউ শুনে নাই এবং শুনলেই একটু হা করে থাকে যে এটা আসলে কি জিনিস। আমরা বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানির ডিলারশিপ শুনেছি। সাপোজ আমি মাঝে মধ্যে ওয়ালটনের কথা বলি, বিকজ তারা দে আর ভেরি মাচ মানে ওয়েল নোন, সবাই অন্তত তাদের চিনে, সো যার কারণে আমি তাদের কথা বলি। তো দেখেন, ইলেকট্রনিক্স এগুলো একটা ডিলারশিপের একটা ইস্যু আছে, বাট গার্মেন্টসের ডিলারশিপের ইস্যুটা কি, এটা তো কেউ কখনো শুনে নাই। এটা ফানি ইস্যু। মার্কেটে এত বড় বড় মার্চেন্ডাইজার আছে, এত বড় বড় মার্কেটিং জিএম আছে, তারপরে এত বড় বড় প্রোডাকশন জিএম আছে, কত কিছু আছে, তাদের ব্রেনে তো এটা আসতে পারতো। আই ডোন্ট নো কেন তারা এটা নিয়ে চিন্তা করে নাই। হয়তো বা তারা অনেক বড় বড় ডলারে কাজ করে, বড় অ্যামাউন্টের, তারা এগুলো নিয়ে কখনো চিন্তা করার প্রয়োজন মনে করে নাই। বাট এটা আমি প্রয়োজন মনে করছি, যার কারণে এই প্রজেক্টটা আমি আমার থেকে এটা চিন্তা করে এটা বের করছি, এবং এখান থেকে একটা ডিসিপ্লিন অদূর ভবিষ্যতে তৈরি হবে বলে আমি চেষ্টা করে যাচ্ছি। এখন একা সব কিছু বদলানো যায় না, একা সব কিছু বদলানো যায় না। অনেকেই মুখে অনেক সুন্দর কথা বলে, সহযোগিতার কথা বলে, আশ্বাসের কথা বলে, নীতির কথা বলে, কিন্তু বাস্তবে যখন তার ভিতরে আপনি ঢুকবেন, তার বেশ যাই হোক না কেন, হোক দরবেশ, হোক আপনার সাধু, হোক আপনার আপনার কি চার্চের যে গির্জার কি দায়িত্বে পোপ, বাট প্র্যাকটিক্যালি যখন তার ভিতরে ঢুকবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন তার কমিটমেন্ট কেমন, তার ডিল কেমন, তার আচরণ কেমন, তার ফিউচার প্ল্যান কেমন, অথবা তার ইন্টেনশন কেমন। সব কিছু কিন্তু ভিতরে না ঢোকা পর্যন্ত অথবা তার সাথে কাজ না করা পর্যন্ত আপনি এটা কোনোভাবেই বুঝতে পারবেন না, এটা গ্যারান্টেড। তাহলে আমাদের ইচ্ছা আছে আমরা গার্মেন্টস ট্রেডটাকে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো যেখানে ডিসিপ্লিন তৈরি হবে। তাহলে বর্তমানে কি ডিসিপ্লিন নাই? এখানে কয়েকটা জিনিসের অভাব আছে। নাম্বার 1, কমিটমেন্টের অভাব। নাম্বার 2, ফ্যাক্টরিগুলোর ইন টাইম ডেলিভারির অভাব। নাম্বার 3, ফ্যাক্টরিতে অ্যাডভান্স পেমেন্ট করলে সেই শিপমেন্ট লাস্টে যে ক্যান্সেল, ইয়ার তো হয়, লাস্টে ক্যান্সেলও হয়ে যায়, তারা টাকা ভেঙে খেয়ে ফেলে দেয়। তারপরে এখান থেকে যে স্টক লটগুলো বেরোয়, সেই স্টক লটগুলো নিয়ে কত রকমের ঝামেলা হয়,
সেগুলো বিভিন্ন ভিডিওতে আমরা বলে দিয়েছি। এবং 20 টাকার স্টক লটের দাম কেমনে 80 টাকা হয়ে যায়, বলে যে সবাই হোলসেল, কিন্তু হোলসেলের দাম 20 টাকা থেকে ফ্যাক্টরি থেকে নামে 20 টাকায় অথবা 30 টাকায় মালের দাম হয়ে যায় 80 টাকা। 80 টাকা হয়ে গেলে তখনও বলে হোলসেল। এর মধ্যে যে যারা আছে, হয় ব্যক্তি জীবনের সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, তারা এই 80 টাকার মালটা খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে কি অবস্থা হয়, লাস্টে যে তার কেনা পড়ে 110 টাকা করে। এবার সে বেচবে কিভাবে? সারা দুনিয়া ঘোরা শুরু করে, মানে তার এলাকায় সব জায়গায় ঘোরা শুরু করে, দোকানদারদের কাছে যাওয়া শুরু করে। দোকানদাররা বলে দেয় যে ভাই এর থেকে কম রেটে আরো ভালো মাল আমরা পাই, আরো রিটার্ন ফ্যাসিলিটিস সহ। তখন উনি যে টাকাগুলো লোন করছিল অথবা হাওলাত টালাত করছিল, মোটামুটি সে টাকার মাল কিনে রাখছে। ওই মালও স্টক লটের মাল কিনে ঘরের মধ্যে স্টক হয়ে গেছে, মাল বিক্রি হচ্ছে না। এটা হয়েছে বর্তমান বাস্তব অবস্থা, আপনার আমার সবার। তাই যদি হয় তাহলে এটার তো একটা সমাধান করা উচিত। এই সমাধানের জন্য আমি আপনাদের একটা টিম বানাচ্ছি, যে টিমটাকে আমি ডিলার হিসেবে আখ্যায়িত করছি, ডিলার প্রি ডিলার হিসেবে আখ্যায়িত করছি। এবং ইনাদের সবার সহযোগিতায় প্রতিটা মানুষের উপকার করার জন্য আমরা আসলে এই প্রজেক্টটা করছি। তো দেখেন, একজন দোকান মালিক যদি চায় যে সে এক্সপোর্টের এরকম একটা ফুল স্লিভ পোলো নামাবে, সে কিন্তু পারছে না কম টাকায়। কারণ এই মালটা আছে ফ্যাক্টরিতে 7000 পিস, এই একটাই কালারে 5টা সাইজের। এই 7000 পিস একজন দোকানদার নামায় তার দোকানে কি টোটাল 7000 পিসই বিক্রি করতে পারবে? তার দরকারের মাত্র 20 পিস মাল অথবা 15 পিস মাল। তাহলে এটাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে যেটা পাচ্ছে সেটা এটার কপি অথবা মাস্টার কপি আইটেমটা পাচ্ছে, অরিজিনাল এক্সপোর্ট ফ্যাক্টরি এক্সপোর্টের মালটা সে পাচ্ছে না। আবার অনেকে আছেন খুব অল্প টাকা নিয়ে শুরু করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও তার পক্ষে ওই মালটা কেনা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা চাচ্ছি এই লোকটাকে দিয়ে এই ব্যবসাটাই করাতে। কিভাবে করাবো? প্রজেক্টটা দেখেন, কিভাবে উপকারটা হবে, খুব মন দিয়ে শুনেন। দেখেন, আমরা হলাম খানস গ্লোবাল। এই খানস গ্লোবালের আন্ডারে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন এভাবে করে 64 জেলায় 64 জন আমরা ডিলার তৈরি করতেছি। এখন সামর্থ্য যাদের একটু কম, তাদের একটু সময় দিয়ে প্রথমে প্রি ডিলার করতেছি 50,000 টাকা দিয়ে। এরপর তাদের 1 মাস সময় দিয়ে তাদের ডিলারের শিফট করতেছি, ডিলার থেকে তাদের কাজ করার সুযোগ দিচ্ছি। তাহলে আমরা ছিলাম এখানে খানস গ্লোবাল, আর চারপাশ জুড়ে আমাদের সব ডিলার। এই ডিলাররা কি করছে? তারা তাদের এলাকায় হাট, গ্রাম, গঞ্জ, শহর সব জায়গা ঘুরে ঘুরে তারা ওই যত কাপড়ের ব্যবসায়ী আছে তার অঞ্চলগুলোতে এই ডিলার, এই ব্যবসায়ীদের খুঁজে বের করছে। হোক সে খুব হাইফাই কোয়ালিটির একজন ডেকোরেশনের একজন শোরুমের মালিক, অথবা টিন শেড মার্কেটে কাপড়ের দোকানের মালিক, অথবা ভ্যান নিয়ে বসা রাস্তার পাশে হকার, ফুটপাতে বসা হকার, অথবা গ্রামগঞ্জে হাটে, পথে ঘাটে সব জায়গাতে থাকা কাপড়ের ব্যবসায়ীদের কন্ট্যাক্ট নাম্বার। এখন দোকান যদি বন্ধ থাকে, ওই দোকানের উপরে সাইনবোর্ডের থেকে সে নাম্বারগুলো নিয়ে আসবে। অনেক সময় দোকানের সাইনবোর্ডও নাই, দোকানের দরজার উপরে অথবা দেয়ালে লেখা আছে কলম দিয়ে একটা নাম্বার, ওটাও লিখে নিয়ে আসবে। সোজা কথা, তার এরিয়ার মধ্যে একদম নেট জাল দিয়ে মাছ ধরা যেমন, এভাবে সে সবগুলো কাপড়ের ব্যবসায়ীদের নাম্বারটা কালেক্ট করে নিয়ে আসবে। তাহলে তার একটা ডায়েরি ভরে গেল। এখন দেখা গেল, মনে করেন সে কুমিল্লার ডিলার, তো সারা কুমিল্লা ঘুরে যত শোরুম আছে সে 1000 শোরুমের পাবেন, মালিকের নাম্বার পাবেন। 1000 হকার মার্কেট পাবেন, মালিক মানে হকার মার্কেটে দোকানের মোবাইল নাম্বার 1000 নাম্বার পাবেন, অর্থাৎ 1000 ব্যবসায়ীকে পাচ্ছেন। 500 আপনার কাকে পাচ্ছেন? 500 আপনার হকার অথবা ফুটপাতে বিক্রি করা মানুষকে পাচ্ছেন। এবার আমরা কি বলছি, আপনি প্রথমে, এখন তো আপনি যেটা করছেন, বিভিন্ন জায়গাতে 10,000, 20,000, 50,000 টাকার ভালো ভালো কাপড় দেখে 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 কিনে, অনলাইনে ইউটিউব ভিডিও মিষ্টি কথা শুনে দেখে টেকে মাল কিনে এনে ঘরে এনে এবার আপনারা শোরুমগুলাতে মাল সাপ্লাই দেওয়ার চেষ্টা করছেন। শোরুমগুলাতে
আবার রিপিট করছি, মন দিয়ে শুনেন, মালটা আপনারা শোরুমতে দেওয়ার চেষ্টা করছেন, আর এই জন্য শোরুম আলারে যেহেতু ভালো মাল চাচ্ছে, আপনার ব্রেনের মধ্যে ঢুকে গেছে কোথায় অরিজিনাল অথেন্টিক ভালো মানের কাপড় পাওয়া যাবে। আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন, আবার দাম কম হইতে হবে, আবার ভেঙে বিক্রি করতে হবে, আবার আপনার কি হতে হবে, মালটা একদম ফুল গেটআপে থাকতে হবে। আবার সব থেকে মেইন দুটো বাধা সেখানে কি, একটা হচ্ছে আপনার শর্ট কোয়ান্টিটির মাল লাগবে, কারণ দোকানদাররা তো অল্প পরিমাণ মাল নিবে প্রতিটা কোয়ান্টিটির, আবার সাইজ এসে মিলায় নিবে। আবার কি হচ্ছে, অল্প টাকায় বেশি ডিজাইনের কাপড় নিবে। এবার আপনি যখন সাপ্লাই দিতে চাচ্ছেন, আপনার আবার 20 পিস মালের মধ্যে 3টা করে সাইজ, 3টা করে কালার এরকম প্রয়োজন হচ্ছে। এই মাল আপনি কোথায় পাবেন? এই মাল আপনার জন্য কে বানায় নিয়ে বসে আছে? কেউ বানায় নিয়ে বসে নাই। আর যদি কেউ বানায়, সেটা লোকাল ফ্যাক্টরি থেকে বানাচ্ছে, এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে না। তাহলে এখানে বাস্তবটা কি? আবার এক্সপোর্ট ফ্যাক্টরি করতেছে কি, আপনার কানাডা, আমেরিকা, ব্রাজিল, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, এরকম ভালো ভালো কান্ট্রি যাদের পেমেন্ট ভালো, ওই সব জায়গার অর্ডার নিচ্ছে। তো ওই সব জায়গায় যখন অর্ডার নিচ্ছে, মালগুলো তো ওভার সাইজে অথবা বাংলাদেশিদের রেশিওতে মালটা মিলতেছে না। তাহলে আপনি স্টক লটে যদি মালটা পানও, সে মালটা কিন্তু বাংলাদেশের মানুষের সাইজে আসছে না, একটা জিন্সের প্যান্টের সাইজে আসতেছে না। তো এখানেও একটা কমন সেন্সের বিষয় আছে বোঝার, যে কিছু কিছু মানুষ আছে খালি বলতে থাকে অরিজিনাল জিন্সের প্যান্ট অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড, এত থেকে এত সাইজ, অমুক থেকে অমুক, তমুক থেকে তমুক। আপনাকে একবারও তাকে জিজ্ঞাসা করছেন, ভাই এত মালই যদি ফ্যাক্টরি থেকে অরিজিনাল বাংলাদেশের সাইজে তৈরি হয়ে স্টক লট হয়ে 1 to 1 পলিপ্যাক করে মালটা থাকে, তাহলে কত ফ্যাক্টরির কত মাল 12 মাস ধরে স্টক লট হচ্ছে? তাই এই ফ্যাক্টরিগুলোতে, একটা ফ্যাক্টরি বড় ফ্যাক্টরি, একবার দুইবার স্টক করলে বড় ফ্যাক্টরি দেউলিয়া হয়ে যায়। তো এত মাল আসতেছে কোথা থেকে? এই কোশ্চেনটা কি কোনোদিন কেউ কাউকে জিজ্ঞাসা করে দেখছেন? এটা তো জিজ্ঞাসা করেন নাই, খালি শুনে দৌড়ায় দৌড়ায় চলে যান। তাহলে সবার আগে আপনার ব্রেনটাকে একটু পারফেক্ট করেন। এরা কি করছে, লোকাল একটা ফ্যাক্টরি থেকে সেম গেটআপের মাল তৈরি করে আপনাকে অরিজিনালের মতো অ্যাক্সেসরিজ লাগা দিয়ে সেল করে দিচ্ছে, আর আপনি এই ধোকার মধ্যে আছেন। আমার কথা হলো বিজনেস করবেন, বাট মিথ্যা কথা বলে কেন? যেটা জেনুইন সেটা বলে তারপরে আপনি বিজনেস করবেন। তাহলে সবাই মুখ দিয়ে বলছেন এক্সপোর্ট, দোকানের মালিকও বলছেন এক্সপোর্ট, আপনিও কিনতে যাচ্ছেন সেও বলছে এক্সপোর্ট, আপনিও এনে বিক্রি করছেন এক্সপোর্ট। আসলে এখানে এক্সপোর্টের কিছুই নাই। এর মধ্যে আবার আর একটা শব্দ আছে অথেন্টিক, যে আপনার শিপমেন্ট ডিলের কারণে ক্যান্সেল হয়েছে, মাল ওকে আছে। এই ল্যাঙ্গুয়েজটা তো বর্তমানে গার্মেন্টসদের একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। একটু স্টক লটে আগে যেমন পানির দামে পাওয়া যেত, এখন যাতে 2 টাকা বেশি পায় এই জন্য। আর একটা সিস্টেম হয়ে গেছে, মাল আপনার 1 টন পলি করে স্টক লটে মাল ছেড়ে দিচ্ছে। আগে খোলা থাকলে আপনি যেমন দেখতে পারতেন 40% মাল রিজেক্ট, আর এখন দেখা যাবে যে দেখতে খুব সুন্দর, ভিতরে খোলার পরে, ঘরে এনে খোলার পরে 60% মালই ড্যামেজড। ব্যবসা নতুন একটা ধান্দাবাজি। তাহলে ব্যবসাটা করবেন কিভাবে? ব্যবসা করার অনেক সিস্টেম আটকে গেছে, অনেক জায়গাতে আপনারা ধরা, অনেক জায়গাতে খালি মুখই চালায় যাচ্ছেন, বাস্তবে জিনিস দিতে পারতেছেন না, অথবা সমাধানও পাচ্ছেন না। তো এই ঘটনাগুলোর কারণে আমরা যেটা করছি, যে আপনার বাংলাদেশে ওই যে কথাটা বললাম, যে আপনি টোটাল মনে করেন কুমিল্লাটা ঘুরে 1000 দোকানদার পাইছেন, 1000 হকার মার্কেট পাইছেন, 500 মনে করেন আপনার একদম ফুটপাত টুটপাত ভ্যান ট্যান এগুলো পাইছেন। তো দোকানদাররা কি করতেছে, দোকানদাররা আপনার মাল দেখে বলতেছে যে ভাই এর থেকে কম দামে কত ভালো ভালো মাল পাই, আরো রিটার্ন নিয়ে যায়। বেসিক্যালি এটা হচ্ছে তাদের একটা পলিসি, কথা বলার পলিসি। কারণ আপনি মাল নিয়ে তার কাছে গেছেন, আপনার বিক্রি করার জন্য ঠেকা পড়ছে, সো সে তো চাবে বাড়ি বুড়ি দিয়ে যেভাবে হোক আপনাকে নামায় আপনার কাছ থেকে এটা কম দামে নিতে। তারা কত কত ফ্যাসিলিটিসের কথা বলবে, বাস্তবে দেখবেন কিছুই পায় না, উল্টারও হাত পা ধরে মাল কিনে এনে দোকানে উঠায়, আর টেনশনে থাকে যে এই মাল শেষ হলে পরের মাল আনবো কার কাছ থেকে। কিন্তু বাড়ি কিন্তু আপনাকে ঠিকই মারে, আর যে বাড়ি মারে 2-3 জন দোকানদার, তখন আপনি চিন্তা করেন হয় আপনার মাল কেনা ভুল হয়েছে, অথবা যে সাপ্লায়ার সে আপনার সাথে বেইমানি করছে, কত 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 কিছু। আবার দোকানদাররা আপনাকে একবারে 100% পেমেন্ট দেয় না, একবার দুইবার তিনবার ঘুরায় ঘুরায় পেমেন্ট দেয়।
এরপরে এভাবে বাড়তে 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 6 মাস 1 বছর পরে দেখা যায় দোকানি ক্লোজ, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 1 বছর ধরে যত কষ্ট করছেন সব মনে করেন জিরো, সবই জিরো। কারণ 1 লাখ টাকার 1 বছরে ইনকাম করতে পারেন নাই তার কাছ থেকে। উনি 1 লাখ টাকার মালটাল নিয়ে দোকান টোকান ক্লোজ করে শেষ। ফোন দিলে ফোনও ধরে না। ঘরের মধ্যে তাকে বুড়ে বলে যে বলে দাও যে বাসায় নেই ভাই। এটা হচ্ছে বাস্তব। এরপরে আসেন হকার মার্কেট। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি এই যে 1,000 কুমিল্লাতে 1,000 দোকানদার পাইছিলেন, এদের কাছে যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে শুরুতে যাবেন, তাদের কাছে মাল বিক্রি করবেন পরে, সেটা কিভাবে বলে দিচ্ছি। এরপর হকার মার্কেট। হকার মার্কেটে দোকানদারদের মতো অত মাল কিনে না, অত টাকার মাল কিনে না। ওনারা 5,000 10,000 করে কিনবে। 10,000 টাকার মাল কিনবে একবার দুইবার, এরপরে বলবেন যে ভাই ক্রেডিট ছাড়া তো মাল নেওয়া সম্ভব হচ্ছে না, এই মাল বেচতেও পারতেছি না ভাই, 5,000 রাখেন আর 5,000 দিব না। মানে ওনারা 50% ক্রেডিট চায়, 50% টাকা দেয়, সেখানেও ক্রেডিট। আচ্ছা বাদ দেন, 1,000 হকারেরও বাদ দেন, অথবা ছোটখাটো টিন শেড মার্কেটের দোকানদারের বাদ দেন। এবার আপনার হাতে আছে মনে করেন 500 হকার এবং ভ্যানালা। এখান থেকে মাত্র 30 জন আপনি চুজ করেন, অথবা 30 জনের সাথে মার্কেটিং করে রিলেশন তৈরি করেন। এখন একজন হকার প্রতি সপ্তাহে 7 দিনে মিনিমাম 10 থেকে 20,000 টাকার মাল কিনে। আর বড় শহর হলে তো 50,000 টাকার মাল চোখ বন্ধ করেই কিনে। আপনি 30,000 মানুষের কাছে থেকে আশা করেন প্রতি হকার মাত্র 2,000 টাকার মাল আপনার কাছ থেকে কিনবে, যে মালের গড় মূল্য মনে করেন যে 50 টাকা। তো 50 টাকা দিয়ে যদি আপনি ভাগ দেন এই 2,000 টাকাকে, প্রতি সপ্তাহে একজন ভ্যানালা আপনার কাছ থেকে অথবা একজন হকার 2,000 টাকার মাল কিনছে, এবং এরা কিন্তু ক্যাশ টাকাই কিনে এবং মাল কেনার জন্য খুব বিনয়ের সাথে এসে দাঁড়ায় থাকে। এরা অপ্রয়োজনীয় অথবা উল্টাপাল্টা কথা এদের 60-70% লোকই কম বলে। অপ্রয়োজনীয় বেশি কথা, এইটা ওইটা হ্যান ত্যান, এই উদাহরণ ওই উদাহরণ, এগুলো কিন্তু দোকানদাররা টানে। তারপরে ওই টিন শেড মার্কেট টানে, কিন্তু এইসব ভ্যানালা টানে না। বলে স্যার কত দেবেন স্যার, একটু কমে দেওয়া যায় না, এই স্টাইল তাদের ল্যাঙ্গুয়েজ হয়। তারা কিন্তু 2,000 টাকার মাল কিনবে, কিন্তু 2,000 টাকা পুরোটাই ক্যাশ। ওখানে আপনার বাকি বলে কোনো শব্দ নাই। তো বাকি বলে যখন শব্দ নাই, তখন ওই 2,000 টাকায় 100 টাকা যদি আপনার লাভ হয়, মাশাল্লাহ, সারাদিনে 100 টাকা ইনকাম করবেন একবারে ফ্রেশ, সুবহানাল্লাহ, খুব ভালো। এভাবে একজন ভ্যানালা সপ্তাহে আপনার কাছ থেকে 2,000 টাকার মাল নিচ্ছে, মানে 400 পিস মাল নিচ্ছে, যদি কিনা প্রতি মালের দাম 50 টাকা হয় গড়ে। তাতে দেশি হোক বিদেশি হোক কোনো হেডেক নাই, লোকাল ফ্যাক্টরির হোক গাইটের হোক কোনো ইয়ে নাই, তার যা লাগবে আপনি দিয়ে দিবেন। তাহলে সপ্তাহে সে যদি 400 পিস বডি নেয়, আর মাস যদি 4 সপ্তাহ 4.5 সপ্তাহে হয়, ধরেন 4 সপ্তাহে ধরেন, তাহলে 4 1600 পিস মাল সে প্রতি মাসে আপনার কাছ থেকে নিচ্ছে একজন ভ্যানালা। ন্যূনতম সপ্তাহে যদি মাত্র 2,000 টাকার মাল কিনে, তাহলে 30 জন ভ্যানালা আপনার কাছ থেকে কত নিচ্ছে? 1600 গুণ 30, 48,000 পিস মাল আপনার কাছ থেকে নিচ্ছে। 48,000 পিস মাল আপনার ঘরে এসে ভ্যানালারা জনপ্রতি 2,000 টাকা দিয়ে 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 এভাবে আপনার সারা মাস ধরে 48,000 পিস মাল নিচ্ছে। তা প্রতি মালে যদি আপনি 5 টাকাও লাভ করেন, গুণ করে দেখেন, 2,40,000 টাকা আপনার চোখ বন্ধ করে ইনকাম আছে। মালের দাম বাড়ানো দরকার নেই। ওই স্টকয়ার্ডের ব্যবসা যারা হোলসেল করছে 30 টাকার মাল কিনে 80 টাকা যাচ্ছে, এবার পারি করার দরকার নেই, অথবা এত লাভ করার দরকার নেই, মাত্র 5 টাকা করে রাখেন, তাও তো 2,40,000 টাকা। তো কুমিল্লা শহরে নিজের বাপের বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে বাসা ভাড়া নেই, কিছু নাই, মাসে 2,40,000 টাকা। ঢাকা অনেক বড় বড় গার্মেন্টসের জিএমও সে বেতন পায় না, সিইওরাও সেই বেতন পায় না, আপনি 2,40,000 পাচ্ছেন। এরপর আবার আমাদের খানস গ্লোবালের একটা ডিক্লারেশন আছে 5%, তাহলে 50 টাকা করে যেহেতু মালের দাম ধরা হয়েছে, 2.5 টাকা ধরেন, 2 টাকাই, সেখানে আবার আপনার 98-96,000 টাকা আপনার যোগ হচ্ছে, 96,000 টাকা যোগ হচ্ছে 48,000 পিসে, যেটা পরের মাসের 4 তারিখে হিসাব হচ্ছে, 5 তারিখে ক্যাশ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তাহলে ও পাশে 2,40,000, এ পাশে 96,000, কত টাকা হলো হিসাব করে দেখছেন?
3 লাখের উপরে, 3 লাখেরও উপরে আপনার ইনকাম আছে। খালি মাত্র 30 জন ভ্যানালাকে যদি আপনি সুন্দরভাবে সম্মান দিয়ে তাদের প্রয়োজনটা খালি মিটাইতে পারেন, এবং তাদের প্রয়োজনের একদম ন্যূনতম যে প্রয়োজনটা সেটা যদি মিটাইতে পারেন, আর যদি তাদের প্রয়োজন বাস্তবে আরো বেশি হয়, তো এবার হিসাব করে দেখেন এর ভবিষ্যৎটা কি। আর আপনারা কি করেন? ওই অমুক ব্র্যান্ডের জিন্সের প্যান্ট, অমুক ডিজাইনের হুডি, বিদেশি অমুক, পার পিস কেনা দাম পড়তেছে আপনার সেখানে 400 টাকা, 300 টাকা, অমুক তমুক। আবার ওই মাল ঘুরতে ঘুরতে দেখা যায় আপনার গাড়ি থেকে টাকাই ছিনতাই হয়ে যায়, অথবা চুরি হয়ে যায়, পকেট মার হয়ে যায়, আর দিন জায়গাটা শেষ হয়। যেমন আপনি কি করবেন? কুমিল্লা থেকে ঢাকায় আসবেন, একদিন মাল কিনবেন, তারপরে আবার কষ্ট করে বাড়ি যাবেন, আপনার বাপ মা ভাই বোন পরিবার বলবো, ওরে বাবা কত কষ্ট করছে ছেলেটা আমার জীবনে। মাল কিনে নিয়ে তারপরে বেচার সময় 7 দিন ঘুরবেন, এরপরে পেমেন্ট পাবেন 15 দিন 20 দিন ঘুরে। এর মধ্যে মোবাইলের খরচ, চা নাস্তার খরচ, কত কিছু, গাড়ি ভাড়া, কত কিছু আছে। দিন শেষে দেখবেন যে তারপর আপনার আপনার প্রতিদিনের একটা পারিশ্রমিকও যদি কাউন্ট করেন, তো 15 দিন ঘুরে গেলে দেখবেন যে টাকা পাইছেন লাভ আর কদু সেম, লাভ নেই, কোনো ফিউচার তৈরি হচ্ছে না, কোনো মতে দিনটা পার হচ্ছে। আর এর মধ্যে যদি পরিবারে কোনো একটা খরচ বাদে, কোনো একটা ঝামেলা বাদে, তো যা ইনকাম করেছিলাম ওই এক অনুষ্ঠানে অথবা ওই এক বিপদে শেষ। আরো কি হয়েছে? আপনার মূলধনও শেষ, আরো কোনো জায়গায় দাওলাত করে আপনি বাকি করছেন। এরপরে আবার ওই ঝামেলাটা শেষ করলেন, এরপর পরিবার বলে তুই তো কোনো কাজের না, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জানিস সবই শেষ করে ঘরে আসিস, আবার নতুন করে হয় বাপের বাড়িতে টাকা চাইস, না ভাইগোর কাছে চাইস, না শ্বশুর বাড়িতে চাইস। আর বউ বলে যে তুমি তো খালি তোমারে টাকা দিতে দিতে তো আমার বাপে ফকির। এগুলো বাস্তব, কোনটার সাথে কোনটা মিলাচ্ছি, কিন্তু বাস্তবে হিসাব করে দেখেন জীবনটা এরকম কিনা। জীবনটা এরকমই। তাহলে আমরা দেখেন আপনাকে মাত্র 30 জন ভ্যানালা যদি আপনার কাছে থাকে যারা লুঙ্গি পরে আসে অথবা একটা ছেঁড়া প্যান্ট পরে আসছে, আপনার পরিবারের লোকজন চিন্তা হচ্ছে কি ব্যবসা দিল, সারা দুনিয়ার সব ফকির মকির আসে এই দোকানে, একটা বড্ড লোকের তো আসতে দেখি না। কিন্তু বেসিক্যালি ওই লোকগুলা মানে সৎ, ওই লোকগুলা আপনার ভালো, ওই লোকগুলা আপনার নগদ টাকায় মাল কিনে, এবং ওই লোকগুলো হচ্ছে জেনুইন ব্যবসায়ী, এবং আপনাকে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। সো তাকে ছোট করে দেখেন না, তাকে সম্মান করতে শেখেন, যে তারা নগদ টাকা দিয়ে আপনার কাছ থেকে মালটা নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমরা শুরুতে আপনাদের বলতে পারতাম আমাদের খানস গ্লোবালের ডিলার হন, দামি দামি মাল নেন, অমুক নেন তমুক নেন। আমরা আপনাকে কি করছি, শুরুতে এরকম ছোট ছোট বিষয় থেকে আপনার ইনকামটা বাড়ে, আপনার মূলধন বাড়াচ্ছি। যখন মূলধন বাড়াচ্ছি তখন